तो दे सकते हो इधर। অনেক ব্যস্ত আমি, বলো। তো ঘুরতে যাচ্ছ, ফিলিং কি? কোথায় যাচ্ছি? কক্স। ও কক্স। মজার বিষয় হয়েছে 2 মাস আগে আমাদের বুকিং দেয়া ছিল, কিন্তু সেই 2 মাস পরের এই টাইমটা যে বৃষ্টির মধ্যে এসে পড়বে, এটা একদম আনএক্সপেক্টেড ছিল আমার কাছে। মোটেও এটা আশা করি নাই। আমি তো ভাবছিলাম যে খুব রোদের মধ্যে যায় ঝলমলায়া ঝলমলায়া অনেক ঘুরবো। অবশ্য এটা ভালো হয়েছে একদিক দিয়া। তুই তো আবার রোদ সহ্য করতে পারছ না, গরম সহ্য করতে পারি না, এটা খুবই ভালো হয়েছে। জাস্ট বৃষ্টি বৃষ্টি না থাকলেই হইল। এখন কথা হলো, আমি গতকালকে দেখছি কক্সবাজারের ওয়েদার মেঘাচ্ছন্ন, বৃষ্টি দেখায় নাই, বাট বৃষ্টি না হইলে মেঘাচ্ছন্ন থাকলেও প্রবলেম নেই। আচ্ছা তুই যে মেকআপ সারা জিততেছস, ইয়েস। কেন মেকআপ করবি না? নেও। কেন? কারণ হচ্ছে আমরা ট্রেনে যাচ্ছি, এটা লং জার্নি, প্রায় 8-9 ঘন্টার একটা জার্নি। এই জন্য আমি মেকআপ নিব না। আরও বিশেষ করে রাতের বেলা, এই জন্য তো আরও মেকআপ নিব না। আমি একদম ন্যাচারাল যাব, কারণ লং জার্নিতে একদম খুব ঠাসা ঠুসা ড্রেস আর খুব মেকআপ আমি মনে করি একদম না নেওয়াই উচিত। আর এই জন্য আমি একদম কমফোর্টেবল একটা ড্রেস পরেছি, এই যে একদম সিম্পল আর নো মেকআপ, ঠিক আছে? এই জন্য এইভাবে বেরোচ্ছি। আর আমি মেকআপ ছাড়াই অনেক প্রেটি সো মেকআপের দরকার পড়ে না আমার। আর ড্রেস নিয়ে নিয়েছি আমি অনেকগুলো। আমি একদিনে 3-4টা করে ড্রেস চেঞ্জ করবো। কয়টা ড্রেস নিছিস ক? 10টা নিয়েছিলাম, বাট 2টা কমায় রাখছি, 8টা নিয়েছি। 8টা দিয়ে তুই কইলি যে খুব বড় ভিডিও করবি? 2 দিন এনাফ। 8টাই পড়ি কিনা এটাই তো সন্দেহ। তাও ঠিক। 8টাই পড়া হয় কিনা এটাই সন্দেহ। তো আমাদের গোছগাছ শেষ। বের কখন হবো? আমাদের 10:30টার ট্রেন। আর ঢাকা থেকে কক্সবাজার ডিরেক্ট ট্রেন চালু হয়েছে গত বছরের ডিসেম্বর থেকে মেবি। তারপরে আমার খুব ইচ্ছে ছিল যে আমি ডিরেক্ট ট্রেনে যাব, কারণ ট্রেন জার্নি করতে আমার একটুও খারাপ লাগে না। আর এই তো ইনশাআল্লাহ অবশেষে যাওয়া হচ্ছে, আল্লাহ যদি আমাদের পৌঁছায় দেয় তাহলে। আর অবশ্যই ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার ট্রেনের সাথে থাকছে ইনফরমেশন কিছু, যে ট্রেনের টিকিট কোনটা কীরকম বা আমাদের কত টাকা খরচ করলো আর আমরা কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি আমার ফেভারিট একটা রিসোর্টে, যেখানে আমার অনেক দিন থেকে যাওয়ার ইচ্ছা ছিল, বাট সেটা এখন বলবো না, সেটা যাওয়ার পরে ডিরেক্ট আপনাদেরকে দেখাবো। সো এখন যাচ্ছি আমরা বের হয়ে ট্রেন পর্যন্ত গিয়ে আবার দেখা হচ্ছে। টাটা। অনেক তাড়াহুড়ো করে আমরা এসেছি স্টেশনে। ভেবেছিলাম যে হয়তো বা আমাদের লেট হয়ে গেছে। স্টেশনে আসার পরে দেখলাম যে 10টা 20 বাজে, আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল 10টা 30-এ, কিন্তু আমরা 10 মিনিট আগেই চলে এসেছি। আর এই যে এখন আমি ট্রেনের ভিতরে উঠে বসে আছি, এখন অলরেডি 11টা বাজে, ট্রেন ছাড়ার কোনো খবর নাই। আর সবাই এই ট্রেনের ব্যাপারটাতে একটু রিল্যাক্সে থাকবেন, কারণ ফ্লাইটই ডিলে হয়। বাংলাদেশ বিমানে আমি যখন যাতায়াত করি তখন দেখি যে অলওয়েজ বাংলাদেশ বিমান আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা লেট করে। আর এখন 12টা বাজে মাত্র ট্রেনটা এখনই ছেড়েছে। সো ট্রেন স্টেশনে যেতে 10-20 মিনিট লেট হয়ে গেলেও টেনশনের কিচ্ছু নাই, কারণ যে ট্রেন অলওয়েজ লেট করে। সো বাসা থেকে আরাম করে খেয়ে ঘুমিয়ে আস্তে ধীরে গোছগাছ করে তারপরে স্টেশনে গেলেও চলবে, কারণ একদম রাইট টাইমে আমার মনে হয় না আমি কখনো দেখেছি ট্রেন ছাড়তে। আমি ট্রেনে মোটামুটি বেশ কয়েকবার যাতায়াত করেছি, বাট তারপরও যেহেতু টিকিটের ব্যাপার থাকে, যাতায়াতের ব্যাপার, একটু সিরিয়াস থাকা ভালো, একটু আগে আগে যাওয়াই ভালো। আমি আমার হোটেল বুকিং দিয়ে রেখেছিলাম প্রায় 1.5 মাস আগে, কিন্তু 1.5 মাস আগে হোটেল বুকিং দেওয়ার পরেও আমাকে কেউ একজন বলেছে যে ট্রেনের টিকিট 7 দিন আগে কাটতে হয়। ঢাকা টু কক্সবাজার যে ট্রেনটা 7 দিন আগে ছাড়া কাটা যায় না। তো সে আশায় আমি বসেছিলাম যে 7 দিন আগে আমি কেবিন নিব, কিন্তু 7 দিন আগে আমি যখন কেবিন নিতে যাই তখন দেখি এই সিটগুলি ছাড়া আর কিচ্ছু ফাঁকা নেই। মানে আমি দেখি খুবই হতাশ। আর আমার এটা শিক্ষা হয়েছে যে আসলে কারো কথা শুনে অবশ্য বসে থাকতে হয় না, নিজেরটা নিজেরই দেখতে হয়, নিজেরই করতে হয়। মানুষের কথা শোনার কারণে এখন 7-8 ঘন্টা আমার এইভাবে বসে বসে জার্নি করতে হবে, কিচ্ছু করার নেই।
যারা ট্রেনে ঢাকা থেকে কক্সবাজার যেতে চাচ্ছেন বা যেতে চান তারা অবশ্যই আপনার ট্যুরের প্রায় 1 মাস আগে বা 15-20 অন্তত 20 দিন আগে হচ্ছে আপনারা টিকিটটা নেওয়ার চেষ্টা করবেন। আর কেবিনের জন্য তো আপনাকে পুরো 1 মাস আগেই চেক করতে হবে, কারণ কেবিনটা একেবারেই পাওয়া যায় না। আমার মতো বোকামি করতে যাবেন না। তারপর এখন সকাল 6টা না যেন 7টা বাজছিল, আমরা সবাই গল্প করছিলাম। ট্রেনে একটা আপুর সাথে আমাদের পরিচয় হয় যিনি রেলকর্মী ছিলেন। তো ওই আপুটা অনেক ভালো, আমাদেরকে অনেক বিনোদন দিয়েছে। লাস্ট টাইমটা আমাদের খুব ভালো কেটেছে, আমরা সবাই খুব গল্প করছিলাম আপুর সাথে। আপু হচ্ছে চট্টগ্রামের লোকালই ছিল, ওনার মুখে ওনার লোকাল ভাষা শুনতে আরো বেশি ভালো লাগছিল। এই প্রথমবারের মতো আমি হচ্ছে কক্সবাজার একদম নতুন যে স্টেশনটা, রেলওয়ে স্টেশনটা, এটা দেখতে যাচ্ছি এবং আমি খুবই এক্সাইটেড, কারণ আমি ভিডিওতে দেখেছি বা অনেকেই এসেছে তাদের ভিডিওতে দেখেছি যে এটা অনেক সুন্দর এবং অনেক বড় করে করা হয়েছে। তো কতক্ষণে আমি নামবো আসলে সেটা নিয়ে আমি খুবই এক্সাইটেড ছিলাম। আমি আরও এক্সাইটেড ছিলাম হচ্ছে আমি যে রিসোর্টটাতে যাচ্ছি সেটা নিয়ে। আর আমার এই পুরো ভিডিওতে থাকছে আমার রিসোর্ট নিয়ে অনেকগুলি ইনফরমেশন। আমি আমার কিটিকে প্রচুর মিস করছিলাম, কিটিকে সিনুকে, কারণ আমি আসার সময় আমার কিটি প্রচণ্ড অদ্ভুত অস্বাভাবিক বিহেভ করছিল আমার সাথে। ও একা একা দৌড়ে লিফটের ভিতরে উঠে গিয়েছিল, ও আমার সাথে চলে আসবে। তো ভাবতে ভাবতে চলে এসেছি আমরা কক্সবাজার রেলওয়ে স্টেশনে। এখন আমরা ট্রেন থেকে নেমে গেছি। দেখলাম, আমার কাছে ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা এবং এত বেশি বড় স্টেশনটা। আমার সবসময় নিরিবিলি জায়গা ভালো লাগে। আর যেহেতু এখানে আমাদের ট্রেন ছাড়া আপাতত আর কোনো ট্রেন নাই, সো জায়গাটা মোটামুটি ফাঁকা ছিল, অনেক বেশি ভালো লাগছিল। এখানে আমি কিছু ছবি তোলার চেষ্টা করছিলাম, বাট ভিডিও করতে করতে ভাবলাম যে ছবিটা পরেই তোলা হোক। আর খুব বেশি ভালো লাগছে এটা ভেবে যে অবশেষে হচ্ছে আমি এত লং জার্নি করার পরে নামতে পেরেছি। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তারপর এখান থেকে আমার একটা সিএনজি নিয়ে নিই, যেটা আমার রিসোর্ট পর্যন্ত। এই রোডটা আমার অনেক বেশি পছন্দ। আমি যখনই কক্সবাজার আসি আমার মনে হয় যে আমি মেরিন ড্রাইভ রোডে হচ্ছে একটু একা ঘুরতে পারতাম। অবশ্যই দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের রিসোর্টে। আমাদের রিসোর্টটা ছিল মারমেড বিচ রিসোর্ট, যেটা মেরিন ড্রাইভ রোডের পাশে অবস্থিত। আর স্টেশন থেকে এই মারমেড বিচ রিসোর্ট পর্যন্ত আমাদের সিএনজি ভাড়া নিয়েছে 500 টাকা। 500, 400, 600 যে যেরকম পারে এরকম চার্জ করে। সো আপনারা হচ্ছে আলোচনা করে তারপরে আসতে পারেন। সারা রাত বসে বসে জার্নি করার পরে আমার মনে হয়েছিল আমি যাওয়ার সাথে সাথে আমার একটা রেডি করা রুম পেয়ে যাব, আর সেখানে গিয়ে আমি একটু আরাম করব, 2 ঘন্টা ঘুমাবো, তারপরে বাকি কাজ করব। কিন্তু না, আসার পরে জানতে পারলাম যে রুমটা আমরা বুকিং দিয়েছিলাম সেটা এখনও চেক আউট হয়নি। সো 11টা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। এর মধ্যে আমরা ব্রেকফাস্ট করার জন্য সুইমিং জোনে চলে এসেছি। আর এখানে আমাদের বুফে ব্রেকফাস্ট শুরু হবে আগামীকাল থেকে, যেহেতু আমরা আজকে মাত্র এসেছি। তারপর আমরা ব্রেকফাস্ট নিলাম এবং এই ব্রেকফাস্টগুলি আমাদের 750 টাকা এসেছে। আমি জানি না এখানে কি ছিল। আর এই কফিটা এবং ডেজার্টগুলি ছিল আমাদের কমপ্লিমেন্টারি। ব্যক্তিগতভাবে চা কফি আমার একদম পছন্দ না। চা কফিতে আমার অন্যরকম এক প্রবলেম আছে। চা কফি খাওয়ার পরে আমার কেন জানি মনে হয় যে আমার আর কিছু ভালো লাগে না। আমি যেখানে বসে থাকি তো বসেই থাকি, নড়তে চড়তে মন চায় না, কারোর সাথে কথা বলতে মন চায় না। জানি না কেন, মানুষ বলে চা কফিতে নাকি শরীর প্রচুর চাঙ্গা হয়ে যায়, বাট আমার বেলায় পুরোটা উল্টা। নাস্তা করার পরে অবশেষে আমরা আমাদের রুম পেয়েছি। এখন যাচ্ছি। মারমেডে আসার একমাত্র রিজন হচ্ছে এটা পুরাটাই হচ্ছে এত বেশি ন্যাচারাল, মানে আমার এটাই ভালো লাগে মারমেডের, এই জন্যই মারমেডে আমার আসা। আমি অনেক ভিডিওতে দেখেছি বা প্রায় সময় হচ্ছে আমি মারমেডের যে পেজ আছে সেখানেও দেখি ওদের বিভিন্ন ছবি ভিডিওগুলি, যার কারণে আমার এখানে আসার একটা ইচ্ছা কাজ করছিল। আর আমার ন্যাচারাল জায়গা খুব বেশি ভাল লাগে, আর্টিফিশিয়াল কিছু আমার একটু কমই ভাল লাগে, এজন্য এখানে চলে এসেছি। আর এখানে আসার আগে একটা ডিসকাউন্ট চলছিল, আমি দেখেছিলাম যে 70% অফ। তো ডিসকাউন্টের আমি ফেসবুক স্ক্রল করতে করতে এই পেজটা, ওদের পেজটা আমার সামনে চলে আসে। দেন আমি দেখলাম যে 70% অফ চলছিল। তো 70% অফ চলাতে আমি হচ্ছে একটা রুম বুকিং দিই 2 দিনের জন্য, যে রুমটা ওদের রেগুলার প্রাইস হচ্ছে পার নাইট 26,000 টাকা। হ্যাঁ, আমরা যে বাংলোটাতে উঠেছি এটা পার নাইট 26,000 টাকা, যার কারণে হচ্ছে আমি এটা 2 দিনের জন্য বুকিং দেই ডিসকাউন্টে। কিন্তু এত টাকার রুম বিশ্বাস করেন আমার কেন জানি দেখে ভালো লাগে নাই, বাট তারপরও হচ্ছে আমি মনকে সান্ত্বনা দিয়ে রেখেছি যে ওকে, এটা বেশি ন্যাচারাল।
কেয়ার করার, যেহেতু 2 দিনের জন্য এসেছি, আমার রিটার্ন টিকিটও করে এসেছি, সো রুম চেঞ্জ করে অন্য কোথাও গিয়ে থাকারও কোনো অপশন ছিল না, কারণ আমরা যে আবার ঢাকায় ব্যাক করবো সেই টিকিটটাও আমরা একেবারে ঢাকা থেকে নিয়ে এসেছি। তারপরেও আমার কাছে খারাপ লাগেনি, সব কিছু মিলিয়ে একদম ন্যাচারাল একটা ভাইবস ছিল। এখানে ওরা কিছু দেশি ফ্রুটস রেখেছিল আমাদের কমপ্লিমেন্টারি হিসেবে। এই ছিল তাদের ওয়াশরুম, এটা অনেক বড় ছিল এবং অনেক খোলামেলা ছিল। আর এখানে ফ্যানও আছে, যদি গোসল করতে করতে আপনার গরম লেগে যায় তাহলে আপনি ফ্যান ছেড়ে নেবেন। এখানে একটা হেয়ার ড্রায়ার দেখতে পাচ্ছি কমপ্লিমেন্টারি। এই ছিল আমার মারমেডের প্রথম ভিডিও। এখন আমি ফ্রেশ হয়ে নেব, চেঞ্জ করে নেব, তারপর আমি বের হব পুরো রিসোর্টটাকে ঘুরে দেখার জন্য। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, থাকছে আরও অনেক ইনফরমেশন।